আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে। এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয়, আমরা আসলে এখন কোন জায়গায় আছি? মানুষ ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বুঝাতে চেয়েছেন? কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার? এবং আপনি কানেক্ট করার প্রশ্নে শুনেছেন। এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে। সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে। আমার ইঙ্গিতটা আমি পরে বলতেছি। সেটা হচ্ছে যে আপনি একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনীতির দরবেশকে। এখন নতুন কোন দরবেশ আপনি দেখতে পান কিনা? আমাকে প্রশ্ন করা হয়েছে, খালেদ ভাই, ইউ আর ওয়ার্কিং এট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দরবেশ, হু ওয়াজ ইউর বস? সালমান এফ রহমান ওয়াজ নেভার বিন মাই বস। উনি 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 একটা টেলিভিশনে কিছু বিনিয়োগ করেছিলেন, যে টেলিভিশনে আমি কাজ করতাম, এবং আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি, সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে। জনাব আদালিব রহমান পার্থ, আপনার কাছে প্রশ্ন, মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে? দেখুন, ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ টার্ম। ভালো মানুষ মানে যোগ্য মানুষ, যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে, এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ প্রদত্ত, মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা, যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব, যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে। এখন ভালো মানুষদের গত 17-18 বছরে রাজনীতিতে না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে, তো আমি কাউকে ছোট করব না, যদিও লেখাপড়া সবকিছুই না, বাট তারপরও আমি এক উদাহরণ দিয়ে দেখি। দেখুন, যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে, আর আমাদের এখানকার লোকাল পলিটিক্স এর ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে? সো আপনি যদি এই এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান, ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে, পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য। আজ থেকে 30, 40, 50 বছর আগে কারা রাজনীতি করতো, কোন লেভেলের লোক রাজনীতি করতো, আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক, কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক? আপনি যদি পার্লামেন্টও দেখেন, আপনি যদি মন্ত্রণালয়, সব জায়গায় যদি দেখেন। তো আমি কোনি এই লোকগুলি, বিএনপি বলেন বা অন্য কেউ বলুক, আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না। সো ওনাদের সবকিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে, তারা আসতে পারে, যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে। আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে। সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেল্টাটা অনেক বেশি। পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে, এবং গত পার্লামেন্টে দেখছেন, এর আগের পার্লামেন্টে দেখছেন, এবং আর আমি শুধু বলছি না যে খালি এর আমলে, 90 আগে থেকেই স্টার্ট হয়েছে জিনিসটা। বাট এই জিনিসটাকে কারো বোঝা উচিত যে যেমন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো আওয়ামী লীগের, তাহলে আওয়ামী লীগ 50টা ভালো মানুষকে দিত, 25টা পিএইচডি শিক্ষিত মানুষকে দিত, যাদের এক্সপার্টিস ছিল তাদেরকে দিত। কিন্তু জনাব পার্থ, আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগ তো আমাদেরকে 2-3টা পিএইচডি উপহার দিয়েছিল? এর একজন এখন, একজন জেলে আছেন, একজন, যে দুজনের কথা আমি মনে করছি, একজন জেলে আছেন, একজন বেলজিয়ামে আছেন। ওগুলি তো ওইসব পিএইচডি গুলি তো অন্যদের চেয়ে আরো অনেক বেশি পরিমাণে খারাপ ছিল। মানে না, আমি এই জন্যই প্রথমে বলে নিয়েছি যে লেখাপড়াই সবকিছু না। আমি এই জন্য কিন্তু ডিসক্লেইমার দিয়ে দিয়েছি যে লেখাপড়াই সবকিছু না, বাট সবকিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পারসেপশন যাদের, ভালো এক্সপার্টিস যাদের আছে, এই ধরনের মানুষকে, ভালো মানুষকে না, ভালো না কি খারাপ এটা তো আল্লাহ তাআলাই জানে, বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি, এই কারণে। আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু মনে না করলে আমি একটু মাহি ভাইয়ের ব্যাপারে একটু কথা বলবো। মাহি ভাই দু একটা কথা আসলে এত সহজ সরল, মানে আমার হৃদয় ছুঁয়ে যায়। আমার এই জিনিসটা, যেমন মাহি ভাই স্ট্যাটাসটা নিয়ে বললো এটা ব্যক্তিগত। মাহি ভাই, আপনি রাজনীতিতে আমার চেয়ে সিনিয়র। মাহি ভাই, রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না। পাবলিকেশন যা হয় সেটা পাবলিক, ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত। আপনি যখনই এই দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন, দ্যাট ইজ পাবলিক, অ্যান্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে, এটার মধ্যে অন্য কিছু আছে। যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া, বা দেশনেত্রী এবং খালেদা জিয়া, ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা, হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা, সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ করবে। আপনি কোনোভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না। সম্পূর্ণ আমি বলছি যে এটা ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুকে আসবে। মানে আমি কোনো ডিফেন্স আমি বলছি নাম্বার 1 দ্যাটস হোয়াট আই এম সেইং। ভাই আপনি বলেন, পার্থ শেষ করুক। আপনি বলেন। আমি ডিফেন্সের কথা বলছি। আমি বলছি যে আপনি খুবই
আমি শিওর জি, of course, of course, of course. আপনি খুবই ব্যক্তিগতভাবে টাচড হয়ে যেমন ইউ লস্ট ইউর ফাদার ফিউ ডেজ ব্যাক আপনি স্ট্যাটাসে দিয়েছেন, এবং আমি এটা বিশ্বাস করি, আমি নোয়িং ইউ, আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সরলভাবে এটা দিয়েছেন, কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদাভাবে যায় যখনই আপনি পাবলিক ডোমেনে বলেন। আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র, এইটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ। তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না, যে কোনো কারণেই, হয়তো আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত, অফকোর্স বি চৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের, কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন, কারণ অফকোর্স আপনি ডিসিশন মেকিং প্রসেসে অনেক প্রিডমিনেন্ট রোলও আপনি প্লে করেন বিকল্প ধারায়। সাহসের প্রসঙ্গে আমি একটু জনাব আব্দুল রহমান পার্থ আপনার কাছে যাই, যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান, কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না, কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয়, অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ, আবার পুরোপুরি বিএনপিও করছেন না। আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা, নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন? যে সাহস মাইবাই দেখাতে পারেন না, সেই সাহস আপনি সহজেই দেখালেন, এটার পেছনের কাহিনীটা আমরা একটু শুনতে চাচ্ছি। না, এই কথাগুলি আসলে তারা বলে যারা আমাকে আর অন্যভাবে ছোট করতে পারে না। মাহি ভাইও জানে হোয়াট আই হ্যাভ বিন থ্রু, আমি জানি, মাহি ভাই জানে, আমি 2 বার জেলও খেটেছি, মামলা হয়েছে, আর আমি করি। তো আমি তো শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে না, এটা তো এই যে ইউনূস সাহেব আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন, আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সে যে জগ আর মগ নাড়ানোর জন্য তো আর ইউনূস সাহেব আসে নাই। আমি ওই দিনও পাবলিক মিটিং এ বলেছি যে আওয়ামী লীগের মাথা 17 বছরে শেষ হয়েছে, তোমাদের মাথা শেষ হতে 17 মিনিট লাগবে না। তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি। তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার? এটা হলো যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না, তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে। বাট ওরা যদি দেখে আমিও 9 দিন রিমান্ডে ছিলাম, জেলে খেটেছি, আমিও পালিয়ে বেরিয়েছি, আমিও এর আগেও জেল খেটেছি, এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিয়ে একদম হাত পা ভেঙে দিবে, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী লীগ করে নাই, যদি করতে হয়তো সেটাও ফেস করতে হতো। কিন্তু আসলে জিনিসটা এরকম আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে। আবার এই সরকারকে আমি 100% সাপোর্ট করছি, আর বস্তুনিষ্ঠ সমালোচনা করার জায়গায় করছি। আমি বিএনপিকেও যখন ছেড়ে দিয়েছিলাম, আওয়ামী লীগে আমি যাইনি, অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয়, এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব, সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি। সো তাও আমি যাইনি। সো আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ একটু এই টাইপের, এটা মাহিবাইও জানে। আপনি যেহেতু কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং, যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন, এবং পুরো ইলেকশনটাকে একটা, আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন। এটা কি আপনি এটাকে আপনি একটা আপনি এখন এটাকে আসলে কিভাবে দেখেন, হাউ ইজ দ্যাট? না, জিনিসটা আসলে এরকম ছিল না। জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলমকে বলছেন, কিন্তু হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন। কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী লীগের কোটি টাকার কাছেও বিক্রি হয় না, বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে, বাংলাদেশে অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার ওই জায়গাটা আমাকে অনেক টাচ করেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে যে মন্তব্যটি সবচেয়ে বেশি আসছে সেটি দিয়ে আমি আসলে প্রশ্নটি শুরু করতে চাই। সেটি হচ্ছে এরকম যে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল। এবার আপনি এরকম কোনো কিছু আশঙ্কা করছেন কিনা, যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে এবারও আপনাকে দেশ থেকে চলে যেতে হতে পারে, অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি। গুম, খুন, বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা, জনাব শামীম ওসমান। জি খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি সেটার উত্তরটা যদি দেই তার আগে আমি অ্যাকচুয়ালি অন্য একটা কথা বলতে চেয়েছিলাম। ওই কথা আমি পরে আসবো, যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা এসছে 2001-এর পরে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। তো সেইখানে যে বিষয়টা হচ্ছে যে
আপনার খুব স্পষ্ট মনে আছে যে 2001-এর আগে আমি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব, প্রফেসর কবি চৌধুরী স্যার, মান্নান স্যার, মানে এই ধরনের যারা বিচারপতি কে এম সোহান স্যার, ওনাদেরকে নিয়ে প্রায় 65 জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না, হ্যাঁ, যারা সত্যিকারী বিদ্যুদীপ্ত মানুষ ছিলেন, তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান করেছিলাম জাহানারা ইমামের স্মরণে। তো ওইখানে তোলাম করে যে একটা ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে, কে এম শামসুজ্জোহার নামে। তো ওইটা তখন সবাই বলেন, তো জাহানারা ইমামকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতাম একজন মুক্তিযোদ্ধার মা হিসাবে, এবং আমার মনে হয় ফারুক ভাইও শ্রদ্ধা করবেন, যদিও বিএনপির আমলে উনি প্রচন্ডভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও। তো সেইখানে আমরা ওনার নামে ভবনটা করি, এবং সেই দিন ওই ভবনটা করার পর একটা বিশাল সমাবেশ হয়, ইয়াং জেনারেশনের সমাবেশ। সেই সমাবেশে স্যাররা যারা ছিলেন, যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করব, এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী স্যার উনি কেঁদে দিয়েছিলেন, আমার মামা হাসান ইমাম সাহেব কেঁদে দিয়েছিলেন, দিয়ে বলেছিলাম এখান থেকে শুরু করো, যেহেতু নারায়ণগঞ্জে আওয়ামী লীগে শুরু হয়েছে, এখান থেকে শুরু করো। আমরা কি চান, বলে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলো। তখন আমরা বলেছিলাম যারা 30 লক্ষ মানুষের জীবন নিয়েছে, 2 লক্ষ মানুষের সম্ভ্রম নিয়েছে, ওই গোলাম আজম গং, শুধুমাত্র এই গোলাম আজম গং কথাটা উচ্চারণ করেছিলাম, যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ। এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু 2001-এর 16 জুনে, এরপর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের গোলাম আজম 3 জায়গায় ঢুকতে যান, মুন্সিগঞ্জ, নরসিংদী ঢুকতে পারেন নাই। তখন জামাতের মজলিসে শুরা মিটিং করার পরে জামাতের শামীম ভাই, আজম সাহেবকে, শামীম ভাই আপনি আসছেন এবং ফারুক ভাই আসছেন, সেজন্য আমাদের অনেক প্রশ্ন আছে। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন, আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই, এত প্রশ্ন আপনার কাছে ফারুক ভাইয়ের কাছে। জি আমি চেষ্টা করব যে মানে তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু আমি যদি সাবজেক্টটা বলতে না পারি তাহলে তো উত্তরটা দিতে পারবো না, তাই না? জি। তো থিং ইজ লাইক দ্যাট। তো যাই হোক, পরে নিজামী সাহেবকে ইয়ে করা হয়, জামাত ইসলামের আমির তৈরি করা হয়, এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয়, সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে, আমাকে ঢাকা থেকে বলা হয়। আমি সেটা শুনি নাই, আমি ভেবেছিলাম যে ওরা সামনের থেকে মারবে, তো মুক্তিযুদ্ধের সন্তান তো সামনের থেকে মারলে ফেস করতাম। কিন্তু নারায়ণগঞ্জে 2001-এর 16 জুনে বোমা হামলা হয়, যেখানে 20 জন মানুষ নিহত হয়, এবং আমার এই হাতটা খুলে যায়, বা পাটা অচল হয়ে যায়, আমি পঙ্গু হয়ে যাই, এবং সেই শক্তি তখন ক্ষমতায় আসে। এবং আপনি শুনে অবাক হবেন, আপনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনি আইনের ছাত্র, আমিও আইনের ছাত্র। এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল, এবং যখন জ্ঞান ফেরার পরে আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা হামলা নিজেরাই ঘটিয়েছি, কারণ জাতির পিতার কন্যা শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন পাশ করার জন্য। এবং 16 জুনের এই বোমা হামলার ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন কিন্তু আমাদের উপরই চাপিয়ে দেওয়া হয়েছিল, শুধু আমার উপরে না, আমার বাড়ির বউ, ভাবি, মেয়ে, ছেলে, ভাই, সবার উপরে চাপানো হয়েছিল। এই শক্তি, আমার মনে হয় যে আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার। আমার মনে হয় আমার বক্তব্য পুরো ক্লিয়ার। আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো। গুম আসলে বলা হচ্ছে যে বর্তমান সরকার গুমের সাথেই নাই, কিন্তু আমার মনে আছে শামীম ভাই, আপনি যেহেতু বললেন সেহেতু আমিও একটু বলি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসেই আপনি সবার আগে আমাকে ইন্টারভিউ দিতে সময় আপনি র্যাবের কিছু কার্যক্রমের কথা আপনারা বলেছিলেন। আমি আসলে আপনাকে প্রশ্ন করতে গিয়ে আমি প্রায় অবাক হয়েছিলাম যে আপনি এইসব কথা প্রকাশ্যে বলছেন। আমার ধারণা বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের মধ্যে আপনি প্রথম র্যাব, গুম, খুন সেগুলি পাশাপাশি বলেছেন। এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন, যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু এটি একটি বাস্তবতা। এই বাস্তবতাকে শামীম ওসমান কিভাবে দেখে, আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন। জি খালেদ ভাই, আপনার অনুষ্ঠানটার নাম হচ্ছে যে খালেদ মহিউদ্দিন জানতে চায়, এটা আপনার অনুষ্ঠানের নাম, তাই না? আর আমার বক্তব্যটা হচ্ছে, আমি খালেদ মহিউদ্দিন সাহেবকে কিছু বলতে চাই। হ্যাঁ, আপনি জার্মানে আছেন, পৃথিবীর একটা সুন্দর দেশে আছেন, আপনার সে দেওয়ার জায়গা আছে। আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই। আজকে ট্রু, এই দেশটা তো আমার, আপনার, সবার, ফারুক ভাইয়ের সবার, আমাদের দেশে। এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে, বড় হবে, দেশের সম্মান যদি বৃদ্ধি পায়, আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে। আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না। আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে, যে খুন নিয়ে কথা হচ্ছে, আমিও বলেছি, আমি বলবো আবার আপনাকে, আপনার সামনেই বলবো, আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখি নেই, কারণ আমি ওইটুকু সাহস আছে, আমি শেখ হাসিনার কর্মী, জাতির পিতার, সাদাকে সাদা বলার, কালাকে কালো বলার।
বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই, আমি কালকে বাঁচব না জানি না, আপনি একটা ভালো জায়গায় আছেন, জার্মানি একটা ডয়েচ টেলিভিশনের সাথে আছেন, আমি আপনার কাছে অ্যাপিল করছি, রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য, যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের র্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন গত 4-5 দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে গিয়ে 3 জন সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন। আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সৈনিক শরীফ হোসেন, সৈনিক জসিমউদ্দিন, সৈনিক জাহাঙ্গীর আলম, আর টহল কমান্ডার মেজর আশরাফুল হক সাহেব আহত হয়েছেন। জি, আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না, জাতির, পৃথিবীর, বিশ্বের কাছে প্রশ্ন, শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান। আমি কোনো ব্যক্তির কথা বলবো না, বাট আমি খালেদ মহিউদ্দিন সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইজ করার জন্য, যে আমার বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনীর পৃথিবীর শান্তির জন্য, এই বিশ্বের শান্তির জন্য আমার গর্ব, আমার বাহিনী 139 জন মানুষ জীবন দিয়েছে, 139 জন মানুষ। আমার মনে হয় যে শাহিন ভাই আপনার বক্তব্য এই অনুষ্ঠানের মধ্যে পরিষ্কার, এবং কেউ এটা নিয়ে আসলে দ্বিধা করবে না, কিন্তু আমরা যদি আজকে না আমাকে যদি বলতে না দেন আমি আর বলবোই না। জি আমাকে কথা বলতে দেন, বিকজ ইট ইজ মাই ফিলিংস, এটা আমার দেশপ্রেম, এটা আমার ভালোবাসা দেশের প্রতি। এবং ইনজুর্ড হয়েছে 237 জন। এইখানে আমি যেটা বলতে চাই, আমি, আপনি, ফারুক ভাই কিংবা আমরা সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কেন বলতে পারবো না যে আমার প্রতিরক্ষা বাহিনীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক।